দ্রোহকাল, কলমে অরিন্দম চট্টোপাধ্যায়। সেই সকল নারীদের উদ্দেশ্যে যারা দ্রোহকাল করতে করতে কখনো কোনোদিন এক পলির জন্য নিজের বিপাশা হতে চেয়েছিল। সাতটা নড়বড়ে হয়ে গেছে, একটা বাঁশ দুদিকের তেকাঠিতে আড়ে বাঁধা, পাশে একটাই মাত্র গাছের শিকড় ধরে পার হওয়ার জন্য। যদিও নিচে হাত পনেরোর একটা ছোট্ট এখন শুকনো ঝোড়া বয়ে চলার পথ, তবু ইদানিং আগের মতো ফিটনেসটা নেই রিজুর। কেওনঝড়ের জঙ্গল অঞ্চলকে জড়িয়ে রেখে গজিয়ে ওঠা পাওয়ার আর স্টিল প্ল্যান্টগুলোতেই ঘুরে ঘুরে তার কাজ। বিভিন্ন প্রজেক্ট সাইট পরিদর্শন করতে হয় তার। বার্মিল থেকেই যাতায়াত করতে এতদিন, ইদানিং এখানেই একটা বাংলো পেয়েছে। সিরাজউদ্দিন মাইন্সের ডাইরেক্টর ব্যবস্থা করে দিয়েছেন। এরা বেশ খাতির করে ওকে, কাজ জানা লোক, আর পলিউশন বোর্ডও খুব কড়া নজরে রেখেছে এইসব প্ল্যান্টগুলোকে। এরা জানে রিজুর একটা সার্টিফিকেটকে পলিউশন বোর্ড কত মেনে চলে, তাই এরা সব সময় চায় রিজুকে হাতে রাখতে। এইসব প্ল্যান্টের হয়ে রিজুই সব পলিউশনের মিটিংগুলো উঠে দেয়। তবে রিজুর সুবিধে হলো শত কাজ থাকলেও স্বাধীনতা আছে তার। সে প্রফেশনাল, কোনো কোম্পানিতে চাকরি করে না, তাই কোথাও তার পায়ে বেরি পড়ানো নেই। তাই যখন তখন জঙ্গল পাহাড়ে ঘুরে বেড়াতে পারে, যেটা সে চেয়েছিল ছোট থেকে। আর কাজের জায়গাটা এমন সব এলাকা ঘিরে যেখানে আছে প্রকৃতির ভুবন মোহিনী রূপ, রং বেরঙের খেলা, প্রকৃতির মতোই গম্ভীর, কম কথা বলা মানুষজন, আপন মনে বয়ে চলা, কোথাও শান্ত, কোথাও বা খরস্রোতা নদী। এমন সব জায়গা যেখানে নিজের মতো করে বাঁচা যায়। শুধু শ্বাস প্রশ্বাসের বাঁচা নয়, ছোট্ট জীবনে বড় করে বাঁচা। রিজু একটা জারাকান্ডা গাছের নিচে বসলো। চারিদিকে বড় বড় সব গাছ নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। ভরা দুপুরে ওদের গা দিয়ে হালকা সুগন্ধ উঠে আসছে। অনেকটা চড়াই বেয়ে ওপরে উঠে একটু হাঁপ ধরেছে তার। চারটে প্ল্যান্টের কাজ মিটিয়ে দিয়ে এখন হাতে বেশ কিছুটা অবসর। শরৎকাল, আশ্বিন মাসের প্রথম, কিছুদিন বাদেই দুর্গাপুজো। কলকাতায় যাওয়া যায়, তবু কোনো কিছু তার নেই। মা বাবা আগেই গত হয়ে গিয়ে সেদিকটা খালি করে দিয়েছে। আর তো কোনো কিছু তার নেই। এক রয়েছে দাদার ছেলে মেয়েটা, আদর করে মুন্নি বলে ডাকে তাকে। মুন্না আর মুন্নি। ওরা বলে এইসব আদিবাসীদের মধ্যে থেকে তোমার মাথাটাও গেছে, আর নাম পেলে না আমাদের ডাকার। রিজু হাসে। কে জানে, সত্যি সে শহরে সভ্যতার বাইরে থাকতে থাকতে নিজেও পাল্টে যাচ্ছে কিনা। তবে মুন্নি সত্যিই খুব ভালোবাসে রিজুটাকে। ভাবলে একবার কলকাতায় যাওয়াই যায় পুজোয়, ওদের দেখে আসবে। কিছু বই আর টুপিটাকি কেনার ছিল। আর তাছাড়া মনটা এখনো সত্যি কথা বলতে কি দুর্গাপুজোয় কলকাতায় টানে। একবার বাগবাজার ভিড়ের রাতে একডালিয়া সিঙ্গি পাক না করলে ভালো লাগে না। পুজো হয়তো বাড়বিল, ডালটনগঞ্জের দিকে থাকলে সেখানে বড় করে পুজো হয়। তবু কলকাতা কলকাতাই। দূরের নীল আকাশের পাদদেশে সবুজ বনানীগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে সে ভাবে, সত্যি কি আর কোনো কিছু তার নেই তার? এই 36 বছরের জীবনে কোনো যৌবনবতীকে প্রবেশ করতে পারেনি তার মনের ভিতর। এমন কাউকে সে পেল না যাকে বলা যায় আসনা হোনা কিসি তোর গাঁও সে, তুম না হতে তো কিসি और से बिछड़े হতে। মির্জা গালিব মাঝে মাঝেই তার ভাবনায় উকি মেরে যায়। মাথায় 2-4 ফোঁটা জল পড়ল কোথা থেকে। সে মুখ তুলে দেখলো 4টে টিয়া বিলের জলে স্নান সেরে ভিজে এসে
নিচের ডালটায় বসে ডানা ঝাপটে গা ঝাড়ছে। মনে মনে হাসল রিজু। তারপর উঠে পড়ে আবার পাকদণ্ডির পথ ধরল। নিচে নামতে হবে। সত্যি মাঝে মাঝে নিচে নামতে ইচ্ছে করে। আজকাল শরীরের চাহিদাটা বেড়ে গেছে খুব। কষ্ট হয় রিজু। অবিবাহিত পুরুষ, দেহ থাকলে খিদে তো পাবেই, অথচ সৎ থেকেছে এতদিন। সৎ থেকেছে নিজের কাছে। গোপন বাসনা যে আসেনি সে তো নয়, তবুও সামনে রেখেছিল নিজেকে। নিজেকে প্রশ্ন করেছে বহুবার, বিয়ে করবি না? সাড়া পাইনি। আবার কখনো নিজেই হেসে নিজেকে উত্তর দিয়েছে, কি জানি বাবা সে কেমন হবে, তার পাল্লায় পড়ে যদি এই বোহেমিয়ান জীবনটা হারিয়ে ফেলি। কি দরকার, এই ভালো। এই এসেন্সিয়াল লিবার্টিটার ভীষণ প্রয়োজন জীবনে। কারোর জন্যই হারাতে পারবে না সে। আরো একটা কথা মাথায় ঘুরে তার, সে আসলে কি চায়? সত্যি তো কি চাই আমি? একটু নরম আলো, একটুখানি ভালোবাসার প্রলেপ, একটু শান্তি, একটু আদর, ব্যাস। এর বেশি আর কিছুই চায় না সে জীবনের কাছে। কিন্তু ওর যা কপাল, দেখা গেল সে পথ ধরে এক প্রলয়ঙ্করী রণচণ্ডী এসে জুটেছে। সব সময় মার মুখে একটা ফুলন দেবী। নিজেই একবার আপন মনে হেসে নিল রিজু। মানুষের ভাবনার কখন যে কি গতিপথ মানুষ নিজেও বুঝতে পারে না। টিলার শেষ ধাপ থেকে বাংলোটা দেখা যায়। মঞ্চি কাজ করছে। বাগানে মেলা জামা কাপড়গুলো তার থেকে তুলে রিজুর ঘরের দিকে যাচ্ছে। রিজু জানে এবার সে যত্ন করে পাট করে খাটের উপর রেখে দেবে। অন্তর্বাস সে কাউকে কাচতে দেয় না। কেমন একটা অস্বস্তি হয় তার। নিজেই কেচে বাথরুমে মেলে রেখে দেয়। এবার মঞ্চি ঘর ঝাড় দিয়ে মুছে বিছানাপত্র পরিপাটি করে গুছিয়ে পড়ার টেবিলের ভাসে ফুল বা পাতাবাহার বা ফান টাটকা যা পাবে সুন্দর করে সাজিয়ে রেখে যাবে। এই শখটা তার ছোট থেকেই। মঞ্চিও যেন বোঝে সে কথা। পাশের গ্রামেই থাকে মঞ্চি। এই বাংলোয় সে কেয়ারটেকারের কাজ করে। ঘর দৌড় বারান্দা সব পরিষ্কার রাখা তার কাজ। এর সাথে আর এক মালি আছে, আর এক রাঁধুনি ঠাকুর। মুসুর ডাল বলো বা আলু পোস্ত, যেমন রাধে তেমনই আবার বনমুরগ ঝলসানোটাও দারুণ পারে। একদম আদিবাসীদের মতো ঝাল শুদ্ধ ঝলসায়। তাতে যা দারুণ রান্না হয়, ভাবলেই জিভে জল আসে। চমৎকার তার হাতের রান্না। রিজু টিলা থেকে নেমে সবে গেট খুলে ভেতরে ঢুকছে, একটা গাড়ির হর্ন শুনতে পেল। বোলেরো। গাড়িটা গেট ছাড়িয়ে কম্পাউন্ডের ভিতরে ঢুকে সামনের চাতালে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো সিরাজউদ্দিন মাইন্সের ম্যানেজার ঘোষ সাহেব আর একজন ভদ্রমহিলা, ভদ্রলোক। রিজু ওর দিকে হাত তুলে বলল, রিজু বাবু ভালো, সব ভালো তো? রিজু হাসলো। আসুন আলাপ করিয়ে দিই, ইনি হলেন রাজেশ চৌধুরী আর মিসেস চৌধুরী। এনারা বড় সাহেবের গেস্ট। আর মিস্টার চৌধুরী ইনি হলেন রিজু, রিজু মুখার্জি, একজন পলিউশন কন্ট্রোল এক্সপার্ট। রিজু হাত তুলে নমস্কার জানাতে ভদ্রলোক প্রতি নমস্কার জানালেন। ভদ্রমহিলা তার রোদ চশমাটা মাথায় তুলতেই রিজুর চোখ কয়েক পলের জন্য এই দু চোখে আটকে গেল। কি যেন একটা আছে ওই চোখে, একটা না না, পরে ভাবা যাবে। সে আরো কয়েক পল চোখের দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন কিছুক্ষণ সময়, তারপর হাত তুলে নমস্কার জানালেন। ঘোষ বলল, এনারা দুদিন এখানে থাকবেন। রাজেশবাবুর কিছু কাজ আছে। আপনি তো আছেনই, বনে জঙ্গলে ঘোরা মানুষ, পারলে সময় করে একটু ঘুরিয়ে দেবেন ওনাদের। এনারাও দেখে যান এখানকার সৌন্দর্য। জানি না বাবা কি যে পান এই বনে বাজারে ঘুরে। রাজেশ হেসে বলে, আরে বাবা, আমি কি জঙ্গল দেখতে এসেছি নাকি? কলকাতায় আমার দুনিয়ার কাজ পড়ে আছে। দুদিনের মধ্যে এখানকার কাজ মিটিয়ে আমায় ফিরে যেতে হবে। নেহাত মিসেস খুব ধরলো সঙ্গে আসবার জন্য, তাই নিয়ে আসা। আর তাছাড়া উনি কি গাইড নাকি? ঘোষ হেসে বলল, রিজু বাবুর তালু মুঠোয় কেয়ন ছাড়, বন পাহাড় এসব চষা লোক। উনি যা চেনেন
আমরা এতদিন থেকেও তা চিনে উঠতে পারিনি। ও হ্যাঁ রিজুবাবু, ব্লাস্ট ফার্নেসের ইএসপি খুব ভালো কাজ করছে। কি আছে আপনার হাতের জাদুতে, কে জানে, ছুঁয়ে দিলে ঠিকঠাক হয়ে যায়। আমি রাতে ওর লগবুকটা পাঠিয়ে দেবো, একটু দেখে নেবেন। এই বলছি, বাবুদের নিয়ে যা ওদের রুমে। আচ্ছা তাহলে আমি আসি এখন। যা দরকার পড়বে মঞ্চিকে জানিয়ে দেবেন, ও সব ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধা হবে না। এলাম তাহলে। ঘোষ হাত তুলে নমস্কার জানিয়ে আবার বোলেরোতে উঠে পড়ল। মঞ্চি এসে ওদের দুটো ব্যাগ হাতে নিতেই ভদ্রমহিলা বললেন, আমারটা আমিই নিচ্ছি, থাক। রাজেশ বললেন, রিজুবাবু, আপনার নাম আমি শুনেছি। আমার একটা কোম্পানি থেকে এদের স্পেয়ার সাপ্লাই হয় তো, চলুন সন্ধ্যাবেলা আড্ডা দেওয়া যাবে। রিজু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এতটা এসেছেন, একটু জিরিয়ে নিন, চাটা খেয়ে ফ্রেশ হন। মঞ্চি, ঠাকুরকে বলো এনাদের চা দিতে। আমাকেও এক কাপ দিও। মঞ্চি এক মুহূর্ত রিজুর চোখে চোখ রাখল, তারপর কোনো কথা না বলে ট্রলিটা হাতে নিয়ে রিজুর পাশের দুটো ঘর পেরিয়ে তৃতীয় রুমের তালা খুলল। ভদ্রমহিলা রিজুর পাশ দিয়ে যাবার সময় একটা মিষ্টি গন্ধ পেল রিজু। নিজের অজান্তেই সে জোরে শ্বাস টানে। এমনই কি হয় নারী শরীরের গন্ধ, কে জানে। গ্রিন প্যালেসের বড় ভাই অজিত সিং কলকাতায় গেলে ওকে প্রায় বলে, क्या यार তুই क्या स्वामी जी बनकर रहोगे क्या, चल मेरे साथ, दुनिया दिखाता हूँ तुझे। রিজু হাসে। রিজু দেখল মহিলা ঘরে ঢোকার আগে একবার ঘুরে তাকিয়ে তাকে দেখল, তারপর ঘরে ঢুকে গেল। কণ্ঠে আমি নন্দিতা, কেমন লাগলো জানালে খুব অনুপ্রাণিত হব। প্রথম পর্ব আজকের জন্য। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। পরের পর্বের জন্য বেশ কিছুদিনের প্রতীক্ষা রইল। আজ আসি, টাটা।